কর্ণফুলী নদীর নিচ দিয়ে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি ৭৩%। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক যুগে প্রবেশে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। ২০২৩ সালে বিদ্যুৎ পাওয়ার আশা। সৌদিগামীরা পাবেন করোনার বুস্টার ডোজ, জানালেন প্রবাসী মন্ত্রী। চট্টগ্রাম ও সিলেটেও বসবে আরটিপিসিআর ল্যাব। বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন যুক্তরাজ্যের। মাছ ধরার নিষেধাজ্ঞায় হাজার হাজার জেলের আয়ের পথ বন্ধ। সংসার খরচ মেটাতে হিমশিম অবস্থা। ঋণের কিস্তি দিতে গিয়ে বাড়ছে দেনা। শুধু চাল নয়, অর্থ সহায়তার দাবি। এবং নিত্যপণ্যের বাজারে আগুন। প্রতিদিনই বাড়ছে মুরগির দাম, চড়া মাছের দামও। ৫০ টাকার নিচে নেই কোনো সবজি, নাভিশ্বাস ক্রেতাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলে দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়েছে। প্রথম সুড়ঙ্গ খনন করতে যে সময় লেগেছিল তার থেকে ৭ মাস কম সময় শেষ হলো দ্বিতীয়টির কাজ। সব মিলিয়ে টানেলের সার্বিক কাজের ৭৩% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাটির নিচ দিয়ে দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ। বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে ১৭ মাস সময় লেগেছিল, কিন্তু আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু করে পতেঙ্গা প্রান্তে এসে দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে ১০ মাস। দুটি সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার মাধ্যমে টানেলের জটিল অংশের কাজ শেষ। এখন বাকি রাস্তা তৈরি ও অন্যান্য কাজ। নদীর তলদেশ দিয়ে ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, প্রতিটি ৩৫ ফুট প্রশস্ত ও ১৬ ফুট উচ্চতার। নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের ব্যয় ধরা হয়েছে ১০,৩৭৪ কোটি টাকা। মূল টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে ৪টি লেন থাকবে। বর্তমানে টানেলের ৭৩% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। লেন স্লেবের ইন্টারনেট স্ট্রাকচারের কাজ চলবে, এক টিউবের মধ্যে চলতেছে। বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু টানেল নয়, সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা দরকার বলে মনে করে নগর পরিকল্পনাবিদ। দ্রুততম সময় বাস্তবায়ন করে টানেলের সুফলটা যেন আমরা পুরোপুরি পেতে পারি, সেটার জন্য এখন সবার চেষ্টা করে। এই টানেলের কাজ শেষ হলে নদীর ওপারে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি খুবই প্রয়োজন ছিল। ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হতে সময় লেগেছে শুধুমাত্র ১০ মাস। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলী টানেলের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে এই প্রত্যাশা সকলের। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এর মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ। প্রকল্পের মূল কাজ এগিয়েছে প্রায় ৫০%। সরকারের আশা ২০২৩ সালে এই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার ৫০ বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে। ২০১৭ সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভবন প্রায় প্রস্তুত। ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল আমরা বসাচ্ছি,
তারপরে পরে যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর। তাতে যে গুরুত্বপূর্ণ 6টি যে অঙ্গ, এর মধ্যে 4টেরই একটা বিল্ডিংয়ে প্লেস করা আছে। ইউনিট 1-এর যত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সবগুলোই মূলত এই বসে বসে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের 2টি রিঅ্যাক্টর। প্রথম ইউনিটের জন্য 4টি স্টিম জেনারেটর, প্রেশারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই বছরের মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলেও সব যন্ত্রপাতি স্থাপনের কাজ 2023 সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারবো। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন, প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। মোর সেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। এদিকে ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটেও RT-PCR ল্যাব বসানো হবে। এতে কর্মস্থলে যেতে কমে আসবে প্রবাসীদের ভোগান্তি। প্রসূন আশিসের রিপোর্ট। চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায়, বিদেশে সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীকেও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত 4টি টিকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর 7টি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি। সৌদিগামী কর্মী যারা আছেন ওরা আটকে আছে, সিদ্ধান্ত হয়েছে বুস্টার ডোজ দেওয়া হবে। প্রবাসী কর্মীদের জন্য 7টা সেন্টার ঢাকায় যেটা ঠিক করা হয়েছিল ওখান থেকে দেওয়া হবে, বা তার আগে ICT মন্ত্রণালয় সার্টিফিকেট যে ঠিক মতন বের হবে এই রেফারেন্সে, এটার ব্যবস্থা ওনারা করে তারপর আমরা এটা চালু করব। এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র্যাপিড PCR টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাপিড PCR টেস্ট যেটা প্রযুক্তি বিভিন্ন এয়ারপোর্টে ইউজ হচ্ছে, তো আমাদের অনীহা কোথায়? অনীহা শুধু একই জায়গায়, রেট বেশি। যারা যাবে ওদেরই ব্যাপার হলো দ্যাট রেট ওনারা কত পে করবে। প্রায়োরিটি আমরা ঢাকাকে দিলাম এই জন্য ঢাকাতে অলরেডি ফ্লাইটগুলি চালু আছে। ওখানে র্যাপিড টেস্টের PCR টেস্টের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে ফ্লাইটও চালু হয়ে যাবে। চিটগংয়ের আর সিলেটের বিদেশগামী যারা আছে ওদের সুবিধা হয়ে যাবে। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা করতে ICT মন্ত্রণালয় ও RT-PCR পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী 11 অক্টোবর থেকে টিকা সনদ কার্যকর হবে বলে জানিয়েছে হাই কমিশন। একই সঙ্গে বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। এদিকে নতুন করে আরও 47টি দেশকে লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাপে ধাপে বিভিন্ন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাজ্য। সবশেষ শুক্রবার বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিল দেশটি। এক বিবৃতিতে লন্ডনের বাংলাদেশ দূতাবাস জানায়, আগামী 11 অক্টোবর ভোর 4টা থেকে এই টিকা সনদ কার্যকর হবে। অর্থাৎ 11 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের টিকার ডাবল ডোজ নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাজ্য। নতুন এই সিদ্ধান্তের কারণে ব্রিটেনের মানুষ আরও সহজেই বিভিন্ন দেশে ভ্রমণে যেতে পারবেন।
এদিকে নতুন করে আরো 47টি দেশের উপর থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে দেশটি। আগামী 11 তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী গ্র্যান্ট সাপস। করোনা অনেকটাই নিয়ন্ত্রণে, তাই মানুষ এখন ভ্রমণ করতে চায়। নতুন যে দেশগুলোর নাম এসেছে তারা সহজেই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। যুক্তরাজ্যের নাগরিকরাও অনেক দেশে ঘুরতে যেতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের পর্যটন সংশ্লিষ্টরা। এর ফলে দেশটির পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তারা। বর্তমানে ভেনেজুয়েলা সহ 7টি দেশ যুক্তরাজ্যের লাল তালিকায় আছে। গত 17 সেপ্টেম্বর এই তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য। রায়হানুল রানা, সময় সংবাদ। বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারকে করোনার 10 লাখ ডোজ করে টিকা রপ্তানির জন্য সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিয়েছে ভারত সরকার। চলতি মাস থেকে এই টিকা রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সে লক্ষ্যে উৎপাদনের সক্ষমতাও বাড়িয়েছে সেরাম ইনস্টিটিউট। করোনা মহামারী নিয়ন্ত্রণে গত বছরের নভেম্বরে 3 কোটি ডোজ টিকা কিনতে ভারতের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও জানুয়ারির পর ফেব্রুয়ারিতে দ্বিতীয় চালানে মোট 70 লাখ ডোজ দিয়েই থেমে যায় ভারত। 600 কোটি টাকার বেশি অগ্রিম দেয়া হলেও এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে বেকায়দায় ফেলে বাংলাদেশকে। এরই মধ্যে চীনের সিনোফার্ম সহ বিভিন্ন উপায়ে বাংলাদেশ টিকা সংগ্রহ করেছে। মিলেছে কোভ্যাক্সের আওতায় লাখ লাখ ডোজ। এমন অবস্থায় আবারও টিকা রপ্তানির কথা জানিয়েছে ভারত। চলতি মাস থেকেই বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারে 10 লাখ ডোজ করে করোনা ভাইরাসের টিকা রপ্তানির অনুমতি পেয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ভারত সরকারের ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির আওতায় বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে এই কর্মসূচির আওতায় ইরানে কোভ্যাক্সিনের 10 লাখ টিকা পাঠানোর অনুমতি পেয়েছে ভারত বায়োটেক। পুনে ভিত্তিক সেরাম ইনস্টিটিউটে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি 3 কোটি ভ্যাকসিন ডোজ যুক্তরাজ্যে পাঠানো হবে। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাকসিন রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এ অবস্থায় টিকা উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছে সেরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি প্রতি মাসে 20 কোটি ডোজের বেশি টিকা উৎপাদন করতে পারবে বলে কেন্দ্র সরকারকে জানিয়েছে। ভারত বায়োটেক বর্তমানে প্রতি মাসে 3 কোটি ডোজ টিকা উৎপাদন করলেও আগামী কয়েক মাসের মধ্যে এই সংখ্যা 5 কোটিতে উন্নীত করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওমর ইনান, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। নিত্যপণ্যের বাজারে যেন চলছে দাম বাড়ার প্রতিযোগিতা। প্রতিদিনই বাড়ছে মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে নদীর মাছের দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। 50 টাকার নিচে নেই কোনো সবজি। বাজার নিয়ন্ত্রণে সরকারের কড়া নজরদারি চান ভোক্তারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। প্রায় 1.5 মাস ধরে লাগাতার বাড়ছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। যেন দাম বাড়ার লাগামহীন গতি রাজধানীর মুরগির বাজারে। সপ্তাহখানেক ধরে এই তালিকায় দেশি মুরগিও। বিক্রেতাদের দাবি, যে হারে চাহিদা বেড়েছে তার ধারে কাছেও নেই সরবরাহ। বর্তমানে অনুষ্ঠানগুলো করার কারণে যেমন অর্ডার বেশি পড়তেছে, যেমন অর্ডার পড়তেছে তেমন পরিমাণ মাল মানুষের পাইতেছে। সোনালী মুরগির দাম বাড়াতে দেশি মুরগির দামটা একটু বাইরে গেছে। অল্প মাল দাম বেশিতে বিক্রি করতেছে। একটা তো ছিল 165, 60, এখন 175, 70 এরকম বেচতেছে। খাইতে হবে, আপনার ফ্যামিলি বাঁচাইতে হবে, এটা তো কিছু করার নেই ভাই, আমরা তো অসহায় পাবলিক। দেশের নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। আর এতেই বাজারে কমেছে মাছের সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে। ইলিশ মাছটা চালু হয়ে গেলে আবার দামটা কমে যাবে। নদীর মাছের দাম অনেক বাড়ছে, কেজিতে 100-200 টাকা কেজিতে বাড়ছে। অন্যান্য মাছের কেজিতে 20-30 টাকা বাড়ছে। দাম বাড়তি হলে তো কষ্ট হয়, বিশেষ করে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। সাপ্তাহিক ছুটির দিনে ভোক্তাদের স্বস্তি নেই সবজির বাজারেও। 50 টাকা কমার পর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। করল্লা 70 টাকায়, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গা 50 টাকার নিচে কেনা যাচ্ছে না। বাজারে উঠেছে শীতকালীন সবজি, সেখানেও আগুন। 120 টাকায় বিক্রি হচ্ছে শিম, গাজর 160 টাকায়। বরাবরের মতো নানা অজুহাত বিক্রেতাদের। টমেটো 160 টাকা কেজি, গ্যাসের সপ্তাহে বেশি 100 টাকা কেজি, আর একটা আছে দেশিটা আছে 180 টাকা কেজি। বরবটির দাম বেশি, বেগুন 120 টাকা কেজি, এটা ওটা আছে 70 টাকা, উস্তা 80 টাকা। কপি আছে 50 টাকা পিস, পাতাকপি 50 টাকা পিস। যেরকম কিনে আনে ওরকম বেচতেছে। এখন দেশিটা 70 টাকা আর ইন্ডিয়ানটা 65 টাকা। যার যা খুশি সেরকম বাজারে দাম হাঁকাচ্ছে, কোনো মনিটরিং করতেছে না এবং দেশের প্রত্যেকটা জিনিস আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। আমাদের তো কোনো বেতন পাচ্ছে না, প্রতি মাসে প্রত্যেকটা মালের দাম বাড়তে, এটা দায়িত্ব কার? সরবরাহ না বাড়লে সবজির দাম কমবে না বলে জানান বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
খুলনার বাজারে নানা প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে। দূর দূরান্তের পাইকার ও সাধারণ ক্রেতারা মাছ কিনতে ভিড় করছেন এখানে। এতে দামও অনেকটা স্থিতিশীল, তবে খুশি নন ক্রেতারা। খুলনা থেকে আব্দুল্লাহ মামুনের রুবেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনায় রূপসা পাইকারি মাছ বাজার। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকের মধ্য দিয়ে চলছে কেনাবেচা। বাজারে সামুদ্রিক মাছের পাশাপাশি বেড়েছে অন্যান্য মাছের সরবরাহ। পাওয়া যাচ্ছে রুই, ট্যাংরা, ভেটকি, কাতল সহ নানা প্রজাতির মাছ। ভেটকি মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 550 থেকে 600 টাকায়, আর রুই 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দামও তুলনামূলক স্থিতিশীল, তারপরও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। মাছের আমদানি আছে মোটামুটি, কিন্তু দাম তুলনামূলকভাবে কম নাই। ইলিশ নেই বলে অন্যান্য মাছের 10-20 টাকা কেজিতে একটু বেশি। তবে দাম নিয়ে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। বাজারে ইলিশ না থাকায় অন্য মাছের দাম কিছুটা কম বলে দাবি তাদের। প্রত্যেকটা মাছের কেজি হতে ম্যাক্সিমাম 50 থেকে 60 টাকা রেট কম। এখন কালীবাউস 250, 240 এইভাবে বিক্রি হচ্ছে। আবারও ইলিশের সরবরাহ হলে বাজার চাঙা হয়ে উঠবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। আমাদের বাজারটা ইলিশের উপর নির্ভরশীল, এখন ইলিশ নাই, তা এখন যত খুব দ্রুত ইলিশ চলে আসবে, আসলে বাজারটা চাঙ্গা হবে। রূপসা পাইকারি বাজারে প্রতিদিন গড়ে 50 কোটি টাকার মাছ কেনাবেচা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মা ইলিশ সংরক্ষণের প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে বন্ধ রয়েছে সব ধরনের মাছ ধরা। এ সময় কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। জেলেদের দাবি, শুধু চাল সহায়তা দিয়ে তাদের ক্ষতি পোষানো সম্ভব নয়। ঋণ পরিশোধ সহ প্রতিদিনের অন্যান্য খরচ জোগাতে গিয়ে নাভিশ্বাস অবস্থা তাদের। এজন্য অর্থ সহায়তাও চান জেলেরা। নাইমুল ইসলাম নীরবের তোলা ছবি ও ফারুক আহমেদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। জেলে হাসান আলীর স্ত্রী আয়শা বেগম 8 সন্তান নিয়ে পরিবারে সদস্য সংখ্যা 10 জন। প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলে স্বামীর আয়ের পথ বন্ধ। তার উপর রয়েছে ঋণের বোঝা। এখন ধার দেনা করে কোনো মতে জীবন বাঁচানোর যুদ্ধ তাদের। একই অবস্থা চাঁদপুর সদরের আনন্দবাজার এলাকার নদী পাড়ের 4 উপজেলার কয়েক হাজার জেলে পরিবারের। তারা বলছেন, সরকার নিষেধাজ্ঞাকালীন যে চাল দেয় তা দিয়ে হয়তো কিছুটা অভাব দূর হয়, কিন্তু দৈনন্দিন বাজার সহ অন্যান্য খরচ মেটানো নিয়ে তাদের দুশ্চিন্তার কমতি নেই। এতে ঋণগ্রস্তরা কিস্তি পরিশোধের পরিবর্তে আরও দেনায় জড়িয়ে পড়ছেন। সরকারের কাছে আর্থিক সহায়তাও চান অসহায় জেলেরা। গাঙ্গের কাম করা অনেক বন্ধ, 22 দিনটা লইয়া এখন অনেক কষ্টে যাইতেছে না। এ তো কিস্তি আয় করছে, অনেক টাকা ঘর নাই, গুছাইতে পারিনি, কইতো নিবি। এটার লগে যে তেল নুন মাছ তরকারি লাকড়ি সব কিছুই লাগে, সেটা তো আপনারা নিজেরই বুঝেন, আপনারাও তো খানা খান। একজন কামাই করি না, 10 জন খাওয়াই না। দেখা গেছে আমরা খুব কষ্টে আছি, একটু দেরি হয়ে গেল আর কি। এতে আমরা খুশি আছি। খাদ্য সহায়তাটা যদি নিষেধাজ্ঞার পূর্বে জেলেদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তাহলে তারা এ ব্যাপারে নিষেধাজ্ঞা মানার ব্যাপারেও নিজেদের দায়িত্ববোধ এবং সচেতনতা বোধ করবে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দাবি, চাল বরাদ্দ ও বন্টনে কোনো গাফিলতি নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলেদের সহায়তা দেওয়া হচ্ছে। বরাদ্দটা পাওয়ার সাথে সাথে আমরা জেলেদের খবর দিয়ে সাথে সাথে আমাদের 20 কেজি চাল ওনাদের হাতে পৌঁছে দিই। আমরা একদিনও দেরি করি নেই। আমরা চালের ডিওটা পেয়েছি 29 তারিখে এবং 3 তারিখের মধ্যে আমরা মানে যত চেয়ারম্যান আছে, ইউপি চেয়ারম্যান, সবাইকে উপবরাদ্দ দিয়েছি। সরকারি তালিকা অনুযায়ী জেলায় জেলে পরিবারের সংখ্যা 44,035টি। সময় সংবাদ, চাঁদপুর। মা ইলিশ রক্ষা চাঁদপুর সহ দেশের অন্যান্য অভয়াশ্রমে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান চলছে। আজও 10 জন জেলে আটক সহ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ হয়েছে। গতরাত থেকে এই চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে তৎপর নৌ পুলিশ ও কোস্টগার্ড। এরপরও প্রশাসনের নজর এড়িয়ে নদীতে জাল ফেলেন জেলেরা। খবর পেয়ে অভিযান চালিয়ে 10 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া পটুয়াখালীর পায়রা নদী থেকেও 50,000 মিটার কারেন্ট সহ চরগড়া জাল জব্দ করে নৌ পুলিশ। পরে এসব জাল পায়রাকুঞ্জ এলাকায় আগুনে পুড়ে নষ্ট করা হয়। দেখছেন এ সময় বাণিজ্য। সপ্তাহ ব্যবধানে নওগাঁর হাটে কমে গেছে ধানের দাম। বিক্রি হচ্ছে মন প্রতি 60 থেকে 70 টাকা কমে। এতে ধার দেনা করে ধানের আবাদ করে এখন লোকসান গুনছেন কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানি এবং কয়েকদিন পর হাটে আমন ধান ওঠার খবরে কমে গেছে দাম। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম।
ভোরের আলো ফোটার সাথে সাথে বস্তা বস্তা ধান নিয়ে নওগাঁর সরস্বতীপুর হাটে আসেন কৃষকেরা। গেল কয়েকদিনে ধানের দাম মোটামুটি পেলেও সপ্তাহের ব্যবধানে কমে যাওয়ায় মাথায় হাত তাদের। কৃষকরা জানালেন, সরস্বতীপুর হাটে মন প্রতি 60 থেকে 70 টাকা কমে বিক্রি হচ্ছে ধান। এতে লোকসানের মুখে তারা। 980 মধ্যে বিক্রি করা হয়েছে এই ধানে, সেই ধান আজকে 820-30। গত হাটে দাম একটু বেশি ছিল, 60-70, কিন্তু এই হাটে দামটা কমে গেছে। হাটে আসে দেখি বাজার অনেক কম, এই জন্যে যারা ব্যবসায়িক তারা লাভবান হচ্ছে। এই বিষয়টা সরকার যদি একটু লক্ষ্য দিত তাহলে কৃষকের আমার মনে হয় লাভবান হতো। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানি করায় হাটের প্রভাব পড়েছে। বাজারে চালটা কেনাকাটা কম হইতেছে, খাইতেছে না, এই জন্য ধানের বাজার থেকে পড়ে গেছে। বাইরে থেকে চাল আমদানি আর সামনের দিকে নতুন মৌসুম, নতুন ধান উঠবে, এই কারণে বাজারটা একটু কমছে। জেলায় 55টি অটো আর 700 হাস্কিং মিল পরিচালনায় 1500-র বেশি ব্যবসায়ী রয়েছেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাণিজ্য। চিলহাটে হলদিবাড়ি সীমান্ত দিয়ে রেলপথে ভারতের সঙ্গে পণ্য পরিবহন শুরুর প্রভাব পড়েছে উত্তরের সৈয়দপুরে। সৈয়দপুর রেল স্টেশনে ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন শত শত টন পাথর উঠছে। পাথর আমদানির পাশাপাশি শিগগিরই অন্যান্য পণ্য পরিবহন শুরু হলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। নীলফামারীর প্রতিনিধি শাকির হোসেন বাদলের তথ্য ছবিতে প্রতিবেদন। পাথর নামানো ওঠানোর শব্দ আর শ্রমিকদের হাঁক ডাকে আবার সরব হয়ে উঠেছে সৈয়দপুর রেল স্টেশনের ডাম্পিং গ্রাউন্ড। 56 বছর পর চিলাহাটি হলদিবাড়ি সীমান্তে নতুন করে রেলপথ চালুর পর ভারত থেকে পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। প্রতিদিন 3 থেকে 4 হাজার মেট্রিক টন পাথর আসছে এখানে। এতে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পাথরের গাড়ি আসে, আমরা খুবই কাজকাম পাইতেছি, আমার লাভ হয়েছে। সবাই কাজকর্ম করে খাইতেছে, আগে বেকার ছিলাম, অন্যান্য কাজ করছিলাম। আগে কিন্তু পাথরটা এগুলো কম আসছে, এখন এই চিলাহাটি বড় করলে ডাইরেক্ট এই পাথরটা বেশি আসতেছে। সৈয়দপুর আসার পর থেকে আমাদের বেকারত্বটা অনেকটাই কাটে গেছে। এই পথে নতুন করে রেল যোগাযোগ চালুর জন্য চিলাহাটি রেল স্টেশন সংস্কার করা হলেও পর্যাপ্ত ডাম্পিং গ্রাউন্ড করা হয়নি বলে অভিযোগ আমদানি রপ্তানিকারকদের। এখানে ক্যারিং খরচ কম এবং হলো রেকের ভাড়াটা, আমরা রেলের ভাড়াটা একটু কম পাই, এই জন্য আমরা এই ভাড়াটা একটু চয়েস করেছি। বিভিন্ন পয়েন্ট দিয়ে আমরা কাজ করছি, তবে এখান দিয়ে নতুন চালু হওয়ার পর থেকে আমরাও মনে করেন যে দিক দিয়ে কাজের সুবিধার কারণে আমরা এই দিক দিয়ে মাল ঢুকছি। আপাতত শুধু পাথর আমদানি হলেও শিগগিরই অন্যান্য পণ্য পরিবহন শুরু হবে বলে জানালেন স্টেশন মাস্টার। বর্তমানে হলদিবাড়ি চিলাহাটি রুটে পাথর পরিবাহিত হচ্ছে ট্রেনে। ভবিষ্যতে খাদ্য পরিবহন হবে এবং এই সৈয়দপুর স্টেশনের গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং কর্মচঞ্চলতা বেড়ে যাবে। আগস্ট মাসে শুরু হবার পর ভারত থেকে প্রায় 50,000 মেট্রিক টন পাথর আমদানি হয়েছে বলে জানিয়েছেন আমদানি রপ্তানিকারকেরা। সময় সংবাদ, নীলফামারী। দেখছেন এ সময় বাণিজ্য। ছুটির দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সিলেটের হযরত শাহজালালের মাজার। সে খবর জানাতে সেখানকার আছেন রিপোর্টার একরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। একরাম, ধন্যবাদ মিম। যে সিলেটে বিভিন্ন জায়গা থেকে এই প্রকৃতি কন্যা সিলেটে বেড়াতে আসে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের অধিকাংশই প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে বা এই মাজার প্রাঙ্গণে যে সমস্ত খুব প্রাচীনতম বিখ্যাত জিনিসগুলো আছে সেগুলো প্রদর্শন করে তারপর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো চলে যায়। সাদা পাথর, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে চলে যায়। আজকে শুক্রবার বন্ধের দিন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তারা এই মাজার প্রাঙ্গণে এসছে। সকাল থেকেই এই মাজার প্রাঙ্গণে ভিড় জমে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন এই মাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নিদর্শন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নিদর্শন স্বরূপ আছে। 1303 সালে তিনি এই সিলেটে আসেন। 1303 খ্রিস্টাব্দে সিলেটে আসেন তিনি। 718 বছর আগে, এখন থেকে 718 বছর আগে সিলেটে এসেছিলেন এই জায়গাটিতে, এবং ইয়েমেন থেকে সিলেটে আসেন হযরত শাহজালাল, এবং তিনি 46 বছর 1346 সালে মৃত্যুবরণ করেন। তারপরেই এই হযরত শাহজালালের মাজার বা এই মাজার প্রাঙ্গণে যে তার গোরস্থান রয়েছে বা তিনি রয়েছেন, এই মাজারেই তাকে শায়িত করা হয়েছে। তারপর থেকেই মানুষের ঢল এখানে প্রতি বছর প্রতিদিন মাসেই এখানে আসে।
676 বছর 75-76 বছর আগে তিনি মারা যান। বিভিন্ন জায়গা থেকে ইতিহাসে কিছুটা বছরের এদিক সেদিক আছে, তারপরেও এই মাজার প্রাঙ্গণে কিন্তু মানুষজন ঢলকিত। আমি বিশেষ করে করোনাকালীন মুহূর্তে প্রায় 1.5 বছর পর্যটন খাত বন্ধ ছিল বা পর্যটন এলাকাগুলো বন্ধ ছিল, তখন মাজারে কিন্তু পর্যটকদের আনাগোনা নিষিদ্ধ ছিল বা বন্ধ করা হয়েছিল। এখন গত মাসের থেকে যে পর্যটকদের আসা যাওয়া খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো, তারপর থেকেই এই মাজার প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন সবাই বা মাজার প্রাঙ্গণে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে। এবং যত দিন যাচ্ছে, বিশেষ করে এই সময়টিতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যটনদের জন্য সবচেয়ে সুন্দর সময় সিলেটে বেড়ানোর। একবারে শীতল পরশ নিয়ে সিলেট থেকে যাবেন যারা পর্যটক আসছেন তারাই, এবং এই মাজারের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সিলেটের বাইরে বা বিভিন্ন গন্তব্যে তারা চলে যাবেন। মোটামুটি মিমে ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পর্যটকদের ঢল নেমেছে তার সর্বশেষ খবর। সিলেট হযরত শাহজালালের মাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। এবার পার্বত্য এলাকার ফসল কাটার উৎসবের খবর। সোনালী রং ধারণ করেছে এখন পার্বত্য অঞ্চলের সবুজ পাহাড়। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ফলনও হয়েছে ভালো। পাহাড়ি পল্লীগুলোতে চলছে ফসল কাটার জুম উৎসব। বান্দরবান থেকে NA জাকিরের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। পেকেছে ধান, পাহাড়ে পাহাড়ে সোনালী রঙের আভা। ফসল ঘরে তুলতে উৎসবে মেতেছেন পার্বত্য এলাকার বাসিন্দারা। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ে প্রতি বছর এপ্রিল মাসে জুম চাষের জন্য জমি প্রস্তুত করা শুরু হয়। এরপর লাগানো হয় নিরিখা, উফশি, পিডি, ককরো, বিন্নি, গ্যালং এবং কানভই ধানের বীজ। 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে এসব ধান পাকা শুরু হয়। ধান কাটার উৎসব চলে অক্টোবর মাস পর্যন্ত। জুমিয়া পরিবারগুলোর সারা বছরের খোরাকি এই ফসল। চলতি বছর আবহাওয়া ভালো হওয়ায় ভালো ফলন হয়েছে, এতে আনন্দিত জুম চাষিরা। আবহাওয়া ভালো, ধান পাওয়া, তা মানে আশা করি ধান মানে একটু ভালো হবে। জুমে 40 কেজি ধান লাগিয়েছি। এই 40 কেজি থেকে আমি যা 15 কেজি দিয়ে আমার সারা বছরের খাদ্য হবে। আমরা জুম চাষ করে খাই, ধান লাগাইছে, এবছর ফলন ভালো হচ্ছে। চলতি বছর ফলন ভালো হওয়ায় পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বান্দরবান পার্বত্য জেলার মধ্যে আপনার থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যেহেতু বৃষ্টিটা একটু থেমে থেমে হচ্ছে, যার কারণে জমির যে সকল আপনার সবজি প্লাস ধান আছে তারা আপনার ঠিকমতো আপনার পানি পাওয়ার কারণে ফলনটাও আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার বান্দরবান জেলায় 8,978 হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা 17,058 মেট্রিক টন। সময় সংবাদ, বান্দরবান। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্ণফুলী নদীর নিচ দিয়ে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি 73%। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক যুগে প্রবেশে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। রূপপুরে প্রথম ইউনিটে চুল্লি বসছে রোববার। 2023 সালে বিদ্যুৎ পাওয়ার আশা। এবং সৌদিগামীরা পাবেন করোনার বুস্টার ডোজ, জানালেন প্রবাসী মন্ত্রী। চট্টগ্রাম ও সিলেটেও বসবে RT-PCR ল্যাব। বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন যুক্তরাজ্যের। এই ছিল এই সময় বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।